কয়েক ঘন্টার ব্যবধানে সময়ের সাথে সাথে রোড টু রেসলম্যানিয়াও চেঞ্জ হয়ে গিয়েছে। আর অবশ্যই আপনারা হাসি দিয়ে এই ভিডিওটা দেখবেন। পার্সোনালি আমার অনেক ভালো লাগতেছে এই নিউজটা বলতে। আপনারা জানেন রোড টু রেসলম্যানিয়া কেমন চলতেছিল, বাট আমি যেটা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই জানেন বা জানেন না। রক অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গিয়েছে কালকের স্ম্যাকডাউনের জন্য। হ্যাঁ, এটা কোনো স্বপ্ন না, এটা সত্য। আর ডাব্লিউডাব্লিউর পাশাপাশি রক নিজেকেই নিচে অ্যানাউন্স করেছে। এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন, লেখা আছে bold and descriptive, unpredictable and dangerous. The final boss return live on SmackDown tomorrow on USA Network. আর পার্সোনালি আমি যখন এই ছবিটা দেখেছি আমি বিশ্বাস করতে পারতেছি না, আসলে কি রক আসতেছে। আর অনেক ঘাটাঘাটির পর আমি একটু আইডিয়া করতে পেরেছি রক কালকে স্ম্যাকডাউনে এসে কি করবে। আর আইডিয়া করলে কি হবে, যেভাবে ট্রিপল এইচ বুকিং করে প্রেডিকশন ঠিক হয়নি, কিন্তু যাই হচ্ছে হবে। সবার প্রথম আমি আপনাদের একটা প্রেস রিলিজ দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা এমন ভাবে হাইপ করতেছে যে ফাইনাল বস শো আপ করে এট দিস টাইম অফ ইয়ার। লোকেরা জানে, অডিয়েন্সরা জানে, এনিথিং ইজ পসিবল, এভরিথিং কুড চেঞ্জ ইন অ্যান ইনস্ট্যান্ট। মানে তারা এমন ভাবে বলতেছে যে ফাইনাল বস যে সময় আসতেছে, মানে এই পুরা বছরের এই সময়টায়, আপনারা জানেন এই সময়টা রোড টু রেসলম্যানিয়া চলে, আর এই সময় রক সবকিছু চেঞ্জ করতে পারে। আর এখানে আমি আপনাদের আরো একটা জিনিস বলবো, আমার একটু সন্দেহ লাগতেছে। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু এমন কিছু আগেও বলেছে হাইপ করার জন্য। যদি আজ থেকে 1 বছর আগে ডাব্লিউডাব্লিউ এই জিনিসটা বলতে আমি মানতাম যে না, ডাব্লিউডাব্লিউ ঠিকই বলেছে। আর এখন কেন মানবো না, কারণ ডাব্লিউডাব্লিউ এখন ফলস মার্কেটিংও করে। পার্সোনালি আমি এই ট্র্যাপে ফাঁসবো না, আপনাদেরও ফাঁসাবো না। বাট এইখানে আপনারা নোটিস করবেন টাইম কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। এই রক যে আসবে সেটার আগে আরো একটা নিউজ এসেছিল, সেটা হচ্ছে রকের একটা মুভি মার্টেন্স, সেখানে সে মেইন ক্যারেক্টার প্লে করবে। আর যখন এই জিনিসটা এসেছে লোকেরা বলতেছে সবকিছু শেষ। যখন সকালে অফিসিয়াল অ্যানাউন্স হয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে যে রক আসতেছে, সবাই অনেক বেশি এক্সপেকটেশন রাখতেছে। আর কালকে যে স্ম্যাকডাউনে আসবে এখানে আমরা কি বুঝতে পারবো সেটা আপনাদের আমি বলবো। প্রথম সিন এমন ভাবে হতে পারে যে এনএক্সটির জন্য কিন্তু রক এসেছিল জাস্ট হাইপ করার জন্য। আর সে এসে কি বলেছিল, জাস্ট ফাইনাল বস ইজ 20 স্টেপ হেড অফ ইউ, এমনটা বলেই কিন্তু হাইপ করেছিল। আর আসলে কি সেটার কোনো মানে আছে বা কোন স্টোরি লাইন আছে? না, নেই। এর পাশাপাশি যেই পজিটিভ জিনিস আপনারা উঠাতে পারেন বা ধরতে পারেন, মানতে পারেন যে ডাব্লিউডাব্লিউই দেখেছে ইন্টারনেটে, যেমনটা ট্রিপল এইচ সবসময় টুইটারে থাকে, সে হয়তো দেখেছে লোকেরা মজা পাচ্ছে না এই রোড টু রেসলম্যানিয়ায়, আর সে ভেবেছে যে রকের আসলেই দরকার আছে, এই জন্য তাকে স্টোরি লাইনে ইন্ট্রোডিউস করে ফেলি, যেন তাকে রেসলম্যানিয়াতে বুক করতে পারি। খুশির বিষয় আপনারা এটা বলতে পারেন যে হয়তো ডাব্লিউডাব্লিউ বিষয়টাকে দেখেছে, যেমনটা লাস্ট ইয়ারও এই বিষয়গুলো দেখে অনেক প্ল্যান চেঞ্জ করেছিল। না হলে কিন্তু রোমান ভার্সেস রকের ম্যাচ হতো, সেটা চেঞ্জ করে কিন্তু রোমান ভার্সেস কোরির ম্যাচটা করেছিল। আর ওই দিক দিয়ে রককেও কিন্তু রেসলম্যানিয়াতে ম্যাচ করিয়েছিল। তো এই দুই ভাবে আপনারা দেখতে পারেন। আর আমি আরো একটা জিনিস বলবো যে একদম কনফার্ম, যদি কালকে রক এসে কোনো ননসেন্স কাজ করে ফেলে, ননসেন্স কেন বললাম, সে এসে যদি বলে এমন কিছু যেটা রেসলম্যানিয়ার সাথে লেনদেন নেই, তাহলে কিন্তু কোনো মানে হবে না। যেমনটা আমি আপনাদের বলেছিলাম রেসলম্যানিয়া 42 নিউ অর্লিন্স থেকে হবে, কালকে স্ম্যাকডাউনটা নিউ অর্লিন্স থেকে হচ্ছে। হয়তো ডাব্লিউডাব্লিউ রককে দিয়ে সেই রেসলম্যানিয়ার অ্যানাউন্সমেন্টটা করবে। আর এখানে নেগেটিভ হওয়ার কিছুই নেই, আমি দেখতেছি লোকের অনেক বেশি পজিটিভ হচ্ছে। তারা বলতেছে ফাইনালি যে ম্যাচটা আমরা ভেবেছিলাম রোমান রেন্স ভার্সেস রক, এই ম্যাচটা কখনোই হবে না, কিন্তু এখন হচ্ছে। আর এটা করলে কি হবে, রেসলম্যানিয়া যে নরম চলতেছে একদম জান চলে আসবে রেসলম্যানিয়াতে, খুব হাইপ হবে। এখানে আমি বলবো আপনারা এমন ভাবে নেন জাস্ট কালকে রক আসতেছে, অত বেশি এক্সপেকটেশন রাখবেন না। এটা কেন বললাম, যখন মানে নাইট র নেটফ্লিক্সে সে এসেছিল বা আসার কথা হয়েছিল, আমরা কিন্তু অনেক বেশি আশা রেখেছিলাম, কিন্তু সে কি করলো, প্রোমো কাট করে চলে গেল। আর এইবার স্ম্যাকডাউনে যদি সেই জিনিসটা করে সবাই ডিসঅ্যাপয়েন্ট হব। আর অবশ্যই কালকে স্ম্যাকডাউনটা আপনারা দেখবেন। আমরা কিন্তু জানি না কালকে রক এসে কি করবে, কি বলবে বা কোথায় সে ইনভলভ হবে। এর পাশাপাশি ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে আরো বড় একটা জিনিস অ্যানাউন্স করে দিয়েছে, কোডি রোডস, ব্রন স্ট্রোম্যান, ডেমিয়ান পেজ ভার্সেস সোলো সিকোয়া, জেকা ফটো এবং টামাটোঙ্গা। হয়তো এখানে জেকা ফটো এবং সোলো সিকোয়ার মাঝে যে ডিফারেন্স আছে সেটা আরো ক্লিয়ার এই ম্যাচ থেকে দেখতে পারবেন। এছাড়াও ড্রু ম্যাকিন্টায়ার এবং জিমি উসোর ম্যাচটাও অফিসিয়াল করেছে। অবশ্যই কালকে আপনারা স্ম্যাকডাউনটা টিউন করবেন। আর রক এসে কি করে অবশ্যই রিভিউ ভিডিওতে আপনাদের বলবো। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি।
প্রথমেই কথা বলবো মাইকেল কোলের বিষয়। আর ইম্পলসিভ একটা পডকাস্টে মানে লোগান পলের পডকাস্টে মাইকেল কোল এসেছিল এবং তার কথাগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সে বলে আমরা প্রফেশনাল রেসলিং কোম্পানি না, এবং সে বলে আমরা অনেক সময় আগে থেকে আমাদের প্রোডাক্টকে প্রমোট করা ওইভাবে বন্ধ করে দিয়েছি। ইভেন নেটফ্লিক্স আমাদের এর জন্যই নিয়ে এসেছে বা আমাদের নিয়েছে, এবং আমাদের যে প্রথম ফোকাস এখন সেটা স্টোরি লাইনের উপরে থাকে। এবং সে বলে উই আর নট প্রফেশনাল রেসলিং এনিমোর। আর এটা কিন্তু মাইকেল কোল বলেছে, অন্য কেউ বলেনি। এটা কেন বললাম, অনেকেই বলে যে একজনের সাথে আরেকজন নিয়ে আসো এবং রিং এর মধ্যে ম্যাচ করাও, ভালো একটা ম্যাচ হলে আমরা এনজয় করব। আমরা তো রেসলিং দেখতে এসেছি, আমরা তো নাটক দেখতে চাইনি। হ্যাঁ, আপনাদের কথাও ঠিক আছে, মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু সব সময় এমন প্রফেশনাল রেসলিং করে কোম্পানি চলে না। আর যদি স্টোরি লাইনের কথা বলি, যেমন ধরেন আপনাদের হয়তো মনে আছে ববি ল্যাশলি এবং ব্রন স্ট্রোম্যান কিন্তু পাঞ্জায় খেলেছিল, সেটাও কিন্তু একটা স্টোরি। অথবা তারা রশি দিয়ে টানাটানি করেছিল, সেটাও একটা স্টোরি। তাদের বিষয়ে যদি কাউকে প্রশ্ন করেন, তারা কিন্তু বলবে হ্যাঁ আমরা এমনটা দেখেছিলাম। এই স্টোরির কারণেই লোকেরা মনে রাখে, আর র্যান্ডম ম্যাচ কেউই মনে রাখে না। আর ডাব্লিউডাব্লিউ এর জন্যই সবাইকে অ্যাট্রাক্ট করতে চায়। মাইকেল কোল এটাও বলেছে যে আরো 8 বছর তার ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্যাক্ট আছে, আর এই কন্ট্যাক্টটা সে রিসেন্টলি সাইন করেছে। আপনারা কি ডাব্লিউডাব্লিউর স্টোরি লাইন দেখতে চান, নাকি ডাব্লিউডাব্লিউ রেসলিং দেখতে চান, বা দুইটা একসাথে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর হার্ডি বয়েজ অফিসিয়ালি কনফার্ম হয়েছে তারা ডাব্লিউডাব্লিউ তে আসতেছে, আর এখন তারা এনএক্সটি তে আসবে। এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন, দ্য হার্ডি বয়েজ রিটার্ন টু ডাব্লিউডাব্লিউ অন ডাব্লিউডাব্লিউ এনএক্সটি নেক্সট উইক এন্ড হার্ডি বয়েজ ভার্সেস এনকিউসিসি ইন। আর হার্ডি বয়েজের উপর কিন্তু ডাব্লিউডাব্লিউ টুইটও করেছে, মানে ট্রিপল এইচ টুইট করেছে। এবং দেখেন ট্রিপল এইচ কি লিখছে, টু ম্যান হু হ্যাভ রিডিফাইন্ডিং ট্যাগ টিম রেসলিং ফর ওভার 25 years, the Hardy Boys have received the pinnacle of our industry and often jump off of it definitely to the amazing of fan worldwide, and they return to WWE ring on next week WWE NXT in Cincinnati. Triple H বলতেছে এরা হার্ডি বয়েজ, আপনারা সবাই এদেরকে চেনেন, এরা রেসলিং ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছে, মানে তাদের প্রশংসা করতেছে এবং বলতেছে আবার WWE তে আসবে, আপনারা WWE রিং এ NXT তে তাদের দেখতে পারবেন। আর আমার মনে হয় আপনারা খুব তাড়াতাড়ি তাদের মেইন রস্টারে দেখতে পারবেন, এবং তারা চায় এরা যেন ডাব্লিউডাব্লিউর হল অফ ফেমে যায় একসাথে। জেফ হার্ডি কিন্তু এটাও বলেছিল আমি একটা সিঙ্গলস রান দিতে চাই ডাব্লিউডাব্লিউর মধ্যে, তারপর আমরা দুই ভাই মিলে রিটায়ার হব। আর অবশ্যই ডাব্লিউডাব্লিউ তাদেরকে এই সুযোগটা দিবে, আর অবশ্যই তারা ডিজার্ভ করে, এরা হচ্ছে লেজেন্ড। যদি আপনারা টপ 5 ট্যাগ টিমের কথা বলেন, অবশ্যই হার্ডি বয়েজ এর নামটা আসবে। আর আপনারা কি তাদেরকে আবার ডাব্লিউডাব্লিউ দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা জেড কার্গেলের কথা বলবো, এবং তাকে নিয়ে একটা মেজর আপডেট এসেছে। আপনারা জানেন জেড কার্গেল ইনজার্ড হয়েছিল, তারপর কিন্তু আমরা তাকে আর দেখতে পারিনি। আর এখন মনে হচ্ছে ফাইনালি ডাব্লিউডাব্লিউ তার স্টোরি লাইনটা কন্টিনিউ করবে। এটা কেন বললাম, কারণ ডাব্লিউডাব্লিউ দেখিয়েছিল টেলিভিশনে জেড কার্গেলের উপর কে অ্যাটাক করেছে। রিভিল হয়নি কি অ্যাটাক করেছে, বাট সেখানে কিন্তু লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজকে আমরা দেখেছিলাম। আর যদি সেই সেগমেন্টের কথা বলি, সেখানে কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ারও ছিল, নিয়মিও ছিল, কিন্তু আমরা জানি না কে তার উপর অ্যাটাক করেছে। আর ডাব্লিউডাব্লিউ জেড কার্গেলকে এই স্টোরিতে আগে নিয়ে যাবে। আর আপডেটটা পিডব্লিউ ইনসাইডার থেকে এসেছে, এবং তারা কি বলতেছে আপনাদের বলি। জেড কার্গেল ওয়াজ ব্যাক at the WWE Performance Center today. The belief is her creative plan for her return will be set very soon. PW Insider, এখানে PW Insider বলতেছে জেড কার্গেল WWE Performance Center এসেছে এবং তার জন্য ক্রিয়েটিভ প্ল্যান খুব তাড়াতাড়ি তৈরি করা হচ্ছে। আমার মনে হয় WWE অলরেডি রেডি করে ফেলেছে, এর জন্যই টিভিতে তার স্টোরিটা দেখিয়েছে। রেসলম্যানিয়ার আগে ডেফিনেটলি সে আবার আসবে, আর কে তার উপর অ্যাটাক করেছে তার সাথে কিন্তু ফিউড হবে রেসলম্যানিয়াতে। হতে পারে সেটা নিয়মি বা বিয়াঙ্কা ব্লেয়ার, আর যদি লিভ মর্গান হয় তার সাথে স্টোরিটা হবে। আর জেড কার্গেলকে আপনারা ডাব্লিউডাব্লিউ তে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বললাম দ্য ভাইপার র্যান্ডি অর্টনের বিষয়। আর র্যান্ডি অর্টন কি এলিমিনেশন চেম্বারে আসবে, এবং এখানে কিন্তু স্যামি এবং কেভিন ওয়েন্সের ম্যাচ হবে। সেখানে কিন্তু স্পেকুলেশন এবং সেটার পসিবিলিটি অনেক বেশি যে র্যান্ডি অর্টন আসবে। আপডেট এসেছে ডাব্লিউআরকেডি রেসলিং এর তরফ থেকে, তারা বলতেছে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা প্ল্যান করতেছে কেভিন ওয়েন্স এবং র্যান্ডি অর্টনের ম্যাচ করবে রেসলম্যানিয়াতে। আমি বলবো ডাব্লিউডাব্লিউ যদি তাদের ম্যাচটা রেসলম্যানিয়াতে করে, তাহলে ডাব্লিউডাব্লিউর কিন্তু বিল্ড করতে হবে এই কয়েকটা মাসেই। এমনিতে তাদের স্টোরি আগে থেকেই তৈরি আছে, যেমন র্যান্ডি অর্টনের উপর কেভিন ওয়েন্স অ্যাটাক করেছিল, পাইল ড্রাইভার মেরেছিল। র্যান্ডি অর্টন যদি আসে জাস্ট রিভেঞ্জ নেওয়ার জন্য আসবে। আর আপনারা জানেন কেভিন ওয়েন্সের ক্যারেক্টারটা ডাব্লিউডাব্লিউ এমন ভাবে দেখাচ্ছে ক্লিয়ারলি কিন্তু কেভিন ওয়েন্সকে হারাবে না। এর জন্যই কেভিন এবং স্যামির ম্যাচে র্যান্ডি অর্টন আসবে, ডিস্ট্র্যাক্ট করে স্যামি জেনকে হেল্প করবে এবং র্যান্ডি অর্টন তার প্রতিশোধটা নেবে। এইখানে কিন্তু কেভিন ওয়েন্সের ভাগ্যটাই খারাপ, সে
রয়্যাল রাম্বলে ম্যাচ করলো কোডি রোডসের সাথে, তার ক্যারেক্টারটা ভালো কিন্তু সে জিততে পারলো না। এবং এখানে স্যামি জানের সাথেও যে ম্যাচ হবে সেখানেও সে জিততে পারবে না। আমি বলবো সুপারস্টারের ভাগ্য যেন কেভিন ওয়েন্সের মতো না হয়, তার লাকটাই খারাপ। এরপর WWE 2K25 এর বিষয় বলবো। আর 2K25 এ ব্লাড লাইনের কয়টা মেম্বার আছে আমি আপনাদের বলতেছি। এখানে শুধু ব্লাড লাইনের মেম্বার মানে যে স্টোরিতে যারা আছে তাদের বিষয় না, অ্যাকচুয়াল ব্লাড লাইনে বা ফ্যামিলিতে কারা আছে সবার বিষয় বলবো। এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথম হেড স্নিকার ফাটু, এটা নিউ। নামটা কি আমি ঠিক বলেছি কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর অবশ্যই তাদের নামটা যেন কেমন বলতে একটু অদ্ভুতই লাগে। এরপর হেড সিঙ্কার সামু আছে, তাকেও নিউ অ্যাড করা হয়েছে এই গেমে। তারপর হাকু আছে, সেও ব্লাড লাইনের ফ্যামিলির পার্ট। অনেকেই কিন্তু তাকে ব্লাড লাইনের পার্ট মনে করে না, কিন্তু আসলে সে ব্লাড লাইনের পার্ট। এরপর আইল্যান্ডার টামা, তাকেও নিউ অ্যাড করা হয়েছে। দেন আছে জেকা ফাটু, সেও নিউ অ্যাড হয়েছে। 2K24 এর পরে কিন্তু সে এসেছিল, এখন 2K25 অবশ্যই তাকে অ্যাড করা হয়েছে। আমার মনে হচ্ছে জেকা ফাটুকে সিলেক্ট করে লোকেরা এবার গেম খেলবে। দেন জে উসো আছে, তারপর জিমি উসো, নিওমি, নায়া জ্যাক্স, এরপর হাই চিফ পিটার মাইভিয়াও আছে, তাকে নিউ অ্যাড করা হয়েছে। দেন রিকিশি আছে, রোজি আছে। রোজি হচ্ছে রোমান রিন্সের ভাই, অবশ্যই এটা রোমান রিন্সের জন্য অনেক বেশি ইমোশনাল হবে, কে নতুন অ্যাড করা হয়েছে। দেন রোমান রিন্স আছে, সোলোসিকাও আছে, স্যামি জাইন আছে। সে কিন্তু ব্লাড লাইনের পার্ট না, কিন্তু তাকে ব্লাড লাইনের পার্ট হিসেবে দেখা হয়, এর জন্য লিস্টে তার নামটা দেওয়া হয়েছে। তারপর টামাটঙ্গা আছে, তাকে নিউ অ্যাড করা হয়েছে। টামিনা আছে, দা রক আছে, টাঙ্গালোয়া, তাকেও নিউ অ্যাড করা হয়েছে। উমাগাকে তো আপনারা সবাই চিনেন। দেন আফা আছে, সিকা আছে, লাস্টে ইকোজোনা। এখানে দেখেন কতগুলো ব্লাড লাইনের মেম্বার। আমার তো মনে হয় ব্লাড লাইনের মেম্বারের জন্য আলাদা একটা গেমই তৈরি করতে পারে WWE চাইলে। তো WWE 2K25 এ এত বেশি ব্লাড লাইনের ক্যারেক্টার আছে। আপনারা যারা WWE গেম খেলেন, আপনারা কোন ক্যারেক্টারটা নিয়ে খেলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর এলিমিনেশন চেম্বারের বেটিং অডস কি সেটা আপনাদের বলবো। আপনারা জানেন পেপার ভিউ খুব কাছে চলে এসেছে, আর মাত্র 10 দিন বাকি, এবং এখানে কিন্তু অনেক ম্যাচ অ্যানাউন্স হয়েছে। সর্বপ্রথম আমরা শুরু করব স্যামি জেন এবং কেভিন ওয়েন্সের ম্যাচটাকে দিয়ে। আপনারা জানেন তাদের ম্যাচটা আনস্যাংশন একটা ম্যাচ। আর এখানে যদি ব্যাটিং অডস এর কথা বলি, এখানে ফেভারিট আছে। প্রথমে দেখতে পাচ্ছেন স্যামি 1.8 এ আছে, আর কেভিন ওয়েন্স 1.91 আছে। এখানে কিন্তু অত বেশি তফাৎ নেই, কিন্তু যদি স্টিলে বলি যে এখানে কে জিতবে সেটা হচ্ছে স্যামি জেন ফেভারিটে আছে। এরপর ট্যাগ টিম ম্যাচ টিফিনি এবং ক্রিস ভার্সেস ক্যান্ডাস লিরে এবং নায়া জ্যাক্সের মধ্যে। আর এই ম্যাচে ক্লিয়ার উইনার জানেন টিফিনি এবং ক্রিস স্ট্যাটাস। তাদের অডস যদি দেখি এখানে 1.14, আর যদি নায়া জ্যাক্স এবং ক্যান্ডাস লিরে দেখি সেখানে 5। এরপর আমাদের মেইন এলিমিনেশন চেম্বারের কথা বলবো। যদি আমরা উইমেন্স চেম্বারের কথা বলি, সেখানে কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ারকে ফেভারিট দেখা যাচ্ছে, আর সে এই ম্যাচটা জিততে পারে। আর 1.5 আছে, দেখেন অলমোস্ট সে এখানে জিতেই যাবে। যদি সে জিতে, সে অবশ্যই রেসেলমেনিয়াতে রিয়া রিপ্লিকে ফেস করবে। লাস্টে গিয়ে হয়তো WWE এখানে ইউএসকে কেও অ্যাড করতে পারে। কিন্তু যদি চেম্বার ম্যাচের কথা বলি, বিয়াঙ্কা ব্লেয়ার এখানে ফেভারিট আছে। দেন চান্স আছে অ্যালেক্সা ব্লেসের, দেন লিভ মর্গান। আমার মনে হয় না এরা জিতবে। এরপর আমরা এলিমিনেশন চেম্বারের মেইন ইভেন্টের কথা যদি বলি, মেন্স এলিমিনেশন চেম্বার, অবশ্যই এখানে অনেক বড় বড় স্টার আছে। জন সিনা, সিএম পাঙ্ক, সেথ রোলিন্স, লোগান পল, ড্রু ম্যাকইন্টায়ার, ডেমিয়ান প্রিস্ট। আর যদি এখানে কে ফেভারিট বলি, এখানে জন সিনা ফেভারিট। এখানে দেখতে পাচ্ছেন জন সিনা নাম্বার 1 এ আছে, সে 1.36 অড নিয়ে আছে। এরপর চান্স আছে সিএম পাঙ্কের জেতার 2.625। তারপরে কিন্তু আর কারো চান্স নেই দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এখানে হয় সিএম পাঙ্ক না হয় জন সিনা জিতবে। আর যদি রোমান রিন্স আসে কষ্ট করাতে সেথ রোলিন্সকে, তাহলে তাদের ম্যাচ হবে। আমি তো আপনাদের সব অডস বললাম, আপনারা কাকে কোন ম্যাচে জিততে দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।